গুড ইভিনিং সবাইকে। আমরা আপকামিং ডাব্লিউপি এবং কেপি পরীক্ষার জন্য যে 30টি বাছাই করা ম্যাথের সিরিজটি শুরু করেছিলাম, আজকে শুরু হচ্ছে তার দ্বিতীয় ক্লাস। আজকের ক্লাসে আছে 30টি বাছাই করা প্রশ্ন এবং প্রতিটি প্রশ্নকে আমরা এমনভাবে সলভ করব যাতে তোমাদের অঙ্ক করার গতিটা অনেকটা বেড়ে যায়। তাহলে আর বেশি কথা না বলে শুরু করবো আজকে আমাদের প্রথম প্রশ্ন দিয়ে। তো দেখে নেব প্রথম প্রশ্নে কি বলেছে। দেখো বলেছে একটি ঘড়ি 144 টাকায় বিক্রি করা হলো। যদি লাভের শতকরা হার ঘড়িটির ক্রয় মূল্যের সমান হয় তবে ঘড়িটির ক্রয় মূল্য কত? অর্থাৎ তিনি ঘড়িটি যত টাকা দামে কিনেছেন তত পার্সেন্ট লাভ রেখেই তিনি বিক্রি করেছেন। তাহলে তোমরা একটু করার চেষ্টা করো প্রশ্নটা। তো দেখো এই প্রশ্নটার ক্ষেত্রে আমরা যে অপশনগুলো দেখতে পাচ্ছি, অপশন সি এবং অপশন ডি কখনোই হবে না। কিন্তু ক্রয় মূল্য চেয়েছে আমাদের এবং ক্রয় মূল্য দিয়েছে 160, সেলিং প্রাইস আমাদের অলরেডি বলে দিয়েছে 144 টাকা হচ্ছে। তাহলে সেক্ষেত্রে অপশন সি এবং অপশন ডি কখনোই হবে না, হতে পারে অপশন এ অথবা অপশন বি। তো দেখো যদি আমরা অপশন টেস্ট করি, যদি আমরা ক্রয় মূল্য 80 টাকা ধরি, অর্থাৎ তিনি কত পার্সেন্ট লাভে বিক্রি করেছেন জিনিসটি? 80 টাকার 80% লাভে বিক্রি করছেন। আমরা বের করবো 80 টাকার 80% কত হয়। দেখো 80 টাকার 80% হচ্ছে 64, অর্থাৎ 80-র সাথে যদি 64 যোগ লাভ রেখে তিনি যদি বিক্রি করেন তাহলে দেখো 144 টাকায় বিক্রি করেছে। আর সেটাই দেখো প্রশ্নে বলা আছে যে তিনি 144 টাকায় বিক্রি করেছেন। তাহলে সঠিক উত্তর হয়েছে দেখো অপশন এ 80। তো দেখে নেবো পরের প্রশ্নটা। দেখো বলেছে একটি ভগ্নাংশের লবকে 200% বৃদ্ধি করা হলো এবং হরকে 400% বৃদ্ধি করা হলো। এর ফলে যে নতুন ভগ্নাংশটি হচ্ছে 21/20। তবে আগে ভগ্নাংশটা কত ছিল? তোমরা ঝটফট করে করার চেষ্টা করো প্রশ্নটা। দেখো প্রথমে বলে রাখি, লব এবং হরের মধ্যে সবারই ভুলিয়ে যায় যে কোনটা লব এবং কোনটা হর। উপরেরটা হচ্ছে সবসময় লব হয় এবং নিচেরটা হয় সবসময় হর। দেখো লবের মানও আমরা জানি না এবং হরের মানও আমরা জানি না। তা লবকে যদি আমরা 100 ধরি এবং হরকেও যদি 100 ধরি তাহলে সেক্ষেত্রে কোনো ভুল নেই। বলেছে ভগ্নাংশের লব 200% বৃদ্ধি করা হলো, অর্থাৎ 100-র 200%, অর্থাৎ 200 সেটা বৃদ্ধি করা হচ্ছে, অর্থাৎ হয়ে যাচ্ছে কত? দেখো 300 হয়ে যাচ্ছে। এবং হরকে 400% বৃদ্ধি করা হলো, 100 400%, দেখো 400ই হয়, 400% বৃদ্ধি হলে 100-র সাথে 400 যোগ করে হয়ে যাচ্ছে 500। তাহলে ভগ্নাংশটি কত হওয়া উচিত ছিল আমাদের? যদি 0 কেটে দেখো 3/5 হওয়া উচিত ছিল। কিন্তু প্রশ্নে কত বলে দিয়েছে যে 3/5-এর মানে দেখো প্রশ্নে বলে দিয়েছে হচ্ছে 21/20। তাহলে আমরা একের মান বের করতে পারি। দেখো একের মান বের করতে হলে 21/20, আর এটা ওপাশে গেলে কি হয়ে যায়, সেটা উল্টে যায়, হয়ে যাবে আমাদের 5/3। তো 5 দিয়ে কাটবো 4, 3 দিয়ে কাটবো হচ্ছে 7, অর্থাৎ প্রকৃত ভগ্নাংশটি কত ছিল আমাদের? 7/4। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। দেখে নেবো পরের প্রশ্নটা। দেখো সময় কাজের অঙ্ক আছে, তোমরা করার চেষ্টা করো অঙ্কটা। তো দেখে নাও। দেখো বলেছে 24 জন পুরুষ একটি কাজ 16 দিনে করতে পারে। ওই একই কাজ 32 জন মহিলা যদি করতো তখন সেই কাজটা কতদিন সময় লাগবে? দেখো 24 দিন। তাহলে এখানে আমরা মহিলা এবং পুরুষের মধ্যে ওয়ার্ক এফিসিয়েন্সি বের করতে পারি। দেখো 24 জন পুরুষ একটি কাজ 16 দিনে করছে, ওই একই কাজটা 32 জন ফিমেল 24 দিনে করছে। তাহলে দেখো 24 দিয়ে 24 কাটা যায় এবং 16 দিয়ে কাটা যায় 2 দিন, অর্থাৎ আমরা বলতে পারি একটা মেন সমান সমান দুটো ফিমেল। এবার দেখো বলেছে 16 জন পুরুষ ও 16 জন মহিলা, অর্থাৎ ও বলতে অর্থাৎ 16 জন পুরুষের সাথে 16 জন মহিলা কাজ করছে। ওই কাজটা কতদিনে করছে? 12 দিনে কাজ করার পর আরো কিছু কাজ বাকি আছে এবং সেই কাজটা অতিরিক্ত কতজন পুরুষ নিয়োগ করলে বাকি কাজটা আমাদের কতদিনে শেষ হবে? 2 দিনে শেষ হবে। তাহলে দেখো আমরা বলতে পারি টোটাল মহিলাটাকে আমরা কনভার্ট করে কিসে কনভার্ট করতে পারি? পুরুষে কনভার্ট করতে পারি। দেখো একজন মহিলা, সরি একজন পুরুষ সমান সমান দেখো 2 জন মহিলা বলে দিয়েছে, অর্থাৎ 16 জন ফিমেল সমান সমান আমরা বলতে পারি যে 8 জন পুরুষ। তাহলে প্রথম দিকে কতজন কাজ করছিল? আমাদের 16 জন পুরুষ কাজ করছিল।
এবং পরে 16 জন মহিলার জায়গায় আমরা কত পাচ্ছি, দেখো 8 জন পুরুষ পাচ্ছি। তাহলে আমরা বলতে পারি টোটাল হচ্ছে আমাদের কাছে 24 জন পুরুষ এখন কাজ করছে। তাহলে 24 জন পুরুষ প্রথমে কতদিন কাজ করছিল, দেখো 12 দিন কাজ করছিল। দেখো দেখো প্রথম দিকে দেখো প্রথম লাইনে বলে দিয়েছে যে 24 জন পুরুষ একটি কাজ 16 দিনে করতে পারে। কারণ আমরা বলতে পারি যে 16 দিনে কাজটার এক অংশ করতে পারে, পুরো অংশটাই করতে পারে। তাহলে তারা যদি একদিন কাজ করে তাহলে কত অংশ কাজ করতে পারবে, 1/16। এবং এরকম তারা তো 12 দিন কাজ করেছে, তাহলে 12 দিনে কত অংশ কাজ করবে, দেখো 1/16 × 12 অর্থাৎ 3/4। অর্থাৎ এবার আমরা M1D1 ফর্মুলাতে ফেলে দিতে পারি। তাহলে বলতে পারি 24 জন পুরুষ একসাথে 12 দিনে 3/4 অংশ কাজ করেছে। একইভাবে বাকি অংশ কাজ কত আছে, দেখো 1/4। ওই কাজটা কত দিনে শেষ করতে বলেছে, আমাকে 2 দিনে শেষ করতে বলেছে। আচ্ছা, তাহলে 4 দিয়ে আমরা 4 কাটবো, দেখো 3 দিয়ে কাটবো হচ্ছে 8 এবং 2 দিয়ে কাটবো হচ্ছে 6। অর্থাৎ দেখো 6 × 8 6 × 8 করলে কত হয়ে যাচ্ছে, দেখো আমাদের 48। তাহলে আমরা বলতে পারি বাকি কাজটুকু শেষ করতে কতজন পুরুষ লাগবে, আমাদের 48 দিন পুরুষ লাগবে। কিন্তু দেখো আমাদের প্রশ্নে চেয়েছে যে কতজন অতিরিক্ত পুরুষ। আমার কাছে আগে কতজন পুরুষ ছিল, দেখো 48 জন পুরুষ ছিল। সরি, আমার কাছে বর্তমান বাকি কাজটা করতে কতজন পুরুষ লাগছে, আমার কাছে দেখো 48 জন। আর আগে আমার কাছে কতজন পুরুষ ছিল, দেখো অলরেডি 24 জন পুরুষ ছিল। অর্থাৎ অতিরিক্ত আমাকে 24 জন পুরুষ নিয়োগ করতে হবে বাকি কাজটা 2 দিনে শেষ করার জন্য। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। দেখে নেবো পরের প্রশ্নটা। একটা সিম্পল প্রশ্ন আছে। এক ব্যক্তি 10,000 টাকার কিছু অংশ 8% সুদে এবং বাকি অংশটা 10% সুদে কাউকে ধার দিয়েছে। যদি তিনি উভয় থেকে টোটাল 9.2% সুদ পায়, তবে টাকার পরিমাণটা কত কত ছিল। তো তোমরা একটু করার চেষ্টা করো। দেখো আমি ধরে নিচ্ছি 10,000 টাকা সমস্ত অংশটাই তিনি 8% ধারে সুদ দিয়েছিল এবং 10,000 টাকার টোটাল অংশটাই তিনি 10% হারে দিয়েছিল এবং তিনি গড় বার্ষিক কত টাকা সুদ পাচ্ছে, 9.2। এটাকে অ্যালিগেশন মেথড যদি আমরা করি, দেখো এখান থেকে এটা বিয়োগ করলে হচ্ছে আমাদের 1.2 এবং এখান থেকে এটা বিয়োগ করলে দেখো হচ্ছে আমাদের 0.8। তো আমরা বলতে পারি তিনি টাকাটা 8:2 এই অনুপাতে বিনিয়োগ করেছিল। অর্থাৎ দেখো কাটাকুটি করলে হয়ে যাচ্ছে আমাদের 2:3। অর্থাৎ আমরা বলতে পারি তিনি টাকাটা যে বিনিয়োগ করেছিল 2:3 অনুপাতে বিনিয়োগ করেছিল। অর্থাৎ 2:3 অর্থাৎ এটা হচ্ছে 5। দেখো 5-এর মানে দেখো আমাদের বলে দিয়েছে কত, 10,000 টাকা। তাহলে 1-এর মান কত হচ্ছে আমাদের 10,000/5। আমাদের কত টাকা চেয়েছে, তিনি উভয় পরিমাণ কত টাকা করে দিয়েছিলেন। অর্থাৎ প্রথম ক্ষেত্রে আমরা কত টাকা বের করবো, 2-এর পরিমাণটা বের করবো। দেখো 5 দিয়ে কাটলে হয়ে যাচ্ছে 2। অর্থাৎ প্রথম ক্ষেত্রে তিনি 4,000 টাকা দিয়েছিল এবং পরের বার তিনি কত টাকা দিয়েছিল, দেখো 6,000 টাকা দিয়েছিল। অর্থাৎ 2 প্রকার টাকা, অর্থাৎ প্রথম প্রকার টাকা 4,000 টাকা ছিল এবং দ্বিতীয় প্রকার টাকা 6,000 টাকা ছিল। এইরকম অঙ্ক তোমরা অ্যালিগেশন মেথডে করে নিতে পারবে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। দেখে নেবো পরের প্রশ্নটা। দেখো বলেছে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি করা হলে তার ক্ষেত্রফলে শতকরা কত % বৃদ্ধি হবে। দেখো এই ধরনের অঙ্ক আমরা প্রথম ক্লাসে করে এসেছি, তো এই ধরনের প্রশ্নের জন্য আমরা সময় নেব না, তোমরা সাকসেসিভ মেথড অ্যাপ্লাই করে দাও। দেখো প্রথম ক্ষেত্রে 20% বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ +20। বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য যা সমান, দৈর্ঘ্য যা হয় দেখো প্রস্থ তাই হয়। তো আমরা বলতে পারি দৈর্ঘ্য কত % বৃদ্ধি পেয়েছে, 20% বৃদ্ধি পেয়েছে। প্রস্থ কত % বৃদ্ধি পেয়েছে, দেখো 20% বৃদ্ধি পেয়েছে। প্লাসে প্লাসে কত হয়, দেখো প্লাস a × b/100। 0 দিয়ে 0 কাটো, তাহলে কত হয়েছে দেখো আমাদের টোটাল 40। আর এক্ষেত্রে 2 × 2 হচ্ছে 4, অর্থাৎ 44% দেখো বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ তার ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি হবে, 44% বৃদ্ধি হবে। তো সঠিক উত্তর হবে অপশন সি। দেখে নেবো পরের প্রশ্নটা। দেখো বলেছে x² - 5x + 6 = যদি 0 হয়, তবে সমীকরণের বীজ দুটির বর্গের যোগফল কত। অর্থাৎ x এর মান দুটো তোমাকে বের করতে হবে এবং তাদের সেটা স্কোয়ার করে তার যোগফল করতে হবে। তোমরা একটু করার চেষ্টা করো প্রশ্নটা। তাহলে দেখে নিই এবার। দেখো বলেছে x² - 5x + 6।
দেখো এই 6টাকে এমন দুটি সংখ্যাতে ভাঙতে হবে যাদের যোগফল অথবা বিয়োগ করে যে করে হোক আমাদের 5 আনতে হবে, এবং সেই সংখ্যা দুটির গুণফল আবার 6 হতে হয়। তাহলে দেখো 6কে যদি আমরা উৎপাদকে ভাঙি কত হয়, দেখো 2 এবং 3। বলতে পারি এক্স স্কোয়ার, দেখো -2x -3x প্লাস 6 করলে দেখো আমরা কত পেয়ে যাচ্ছি, দেখো সমীকরণটা দেখো আগের মতোই থাকলো। দেখো মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস, আর সংখ্যাটা থাকে দেখো আমাদের, সরি চিহ্নটা থাকে আমাদের দেখো মাইনাস, অর্থাৎ আমরা বলতে পারি এক্স স্কোয়ার -2x -3x সমান +6। এখান থেকে দেখো এক্স কমন নিয়ে পাচ্ছি আমরা x-2, এই x-2কে তোমরা এই পাশে রেখে দেবে, দেখো পেয়ে যাচ্ছে আমাদের -3। তাহলে কত হয়ে যাচ্ছে দেখো x-2 এবং x-3। ব্র্যাকেট থেকে তুলতে গেলে x সমান সমান, যেহেতু ব্র্যাকেটের ভিতরে আমাদের মাইনাস আকারে আছে তাই জন্য ব্র্যাকেট যখন তুলবো তখন আমরা এই -2টা +2 আকারে হয়ে যাবে, এবং এই -3টা কি হয়ে যাবে +3 হয়ে যাবে। চেয়েছে আমাদের কি বর্গের যোগফল। দেখো 2 এর স্কোয়ার কত হয়, আমরা জানি 4, এবং 3 এর স্কোয়ার কত হয় দেখো 9, অর্থাৎ 9 এবং 4 যোগ করলে কত হয়েছে 13। তো সঠিক উত্তর হবে অপশন বি। দেখো তোমাদের এত বড় মেথড করা লাগতো না, তোমরা যখন দেখবে 6কে যদি 2 এবং 3-এ ভাঙতে পারছো এবং 2 এবং 3কে তোমরা 5-এ কনভার্ট করতে পারছো, তখন ভেবে নেবে অলরেডি যে এক্স এর মান হচ্ছে সবসময় 2 হবে, এবং এক্স এর মান দেখো অলরেডি তোমরা একটা 3 পেয়ে যাচ্ছ, তখন 2 আর 3 তোমরা ডাইরেক্ট বের করতে পারতে। দেখো এত বড় মেথড অ্যাপ্লাই করা লাগতো না। তো চলো দেখে নিই পরের প্রশ্নটা কি আছে। দেখো একটা ট্রেনের অঙ্ক আছে, তোমরা তাড়াতাড়ি করে করার চেষ্টা করো। দেখো প্রথমে বলে রাখি, ট্রেন নিয়ে যত প্রশ্ন আসবে তোমরা শুধুমাত্র একটা সূত্রের মাধ্যমে করতে পারবে। সূত্রটা হলো দেখো, উপরে থাকবে মিটার, নিচে থাকবে হচ্ছে আমাদের স্পিড অর্থাৎ কিলোমিটার/আওয়ার ইন্টু 18/5 সমান সমান সেকেন্ড। দেখো ট্রেন একই দিকে যাক অথবা ট্রেন উপরের দিকে যাক, মিটারগুলো সবসময় আমাদের প্লাস থাকতে হবে। সে দুটো ট্রেন থাকলেও প্লাস থাকতে হবে, সেই দুটো থাকলে আমাদের প্লাসই করতে হবে। একই দিকে গেলেও প্লাস এবং বিপরীত দিকে গেলেও আমাদের প্লাস করতে হবে। কিলোমিটার/ঘন্টা যদি একই দিকে যায় তখন সেক্ষেত্রে আমরা স্পিডটাকে মাইনাস করে দেবো, যদি বিপরীত দিকে যায় তখন আমরা স্পিডটাকে প্লাস করে দেবো। এটা শুধুমাত্র তোমাদের মাথায় মনে রাখতে হবে, আর শুধুমাত্র এই সূত্রটা ট্রেনের যাই অঙ্ক আসুক না কেন এই সূত্রের মাধ্যমে তোমরা করতে পারবে। দেখো প্রথমে কি বলেছে, 100 মিটার দীর্ঘ ট্রেন অর্থাৎ মিটার উপরে থাকছে আমাদের স্পিড কত বলেছে 30 ইন্টু 18/5 সমান সমান আমাদের কি বেরোবে এখানটাতে কত সেকেন্ডে সে অতিক্রম করবে। তো দেখো কাটাকুটি করলে আমরা কি পাচ্ছি, 0 দিয়ে 0 পাচ্ছি, দেখো 3 দিয়ে কাটলে পাচ্ছি 6 এবং 5 দিয়ে কাটলে পাচ্ছি 2, অর্থাৎ 6 দুগুণ হচ্ছে 12, অর্থাৎ 12 সেকেন্ডে ব্যক্তিকে অতিক্রম করবে। তো সঠিক উত্তর হবে অপশন বি, 12 সেকেন্ড। দেখে আমরা পরের প্রশ্নটা। দেখো একটা সুন্দর প্রশ্ন আছে, বলছে কোনো একটি সংখ্যাকে 3 দিয়ে ভাগ করলে তার ভাগশেষ কত থাকছে আমাদের 1, এবং ওই ভাগফলকেই যদি আমরা 2 দিয়ে ভাগ করি তখন ভাগশেষ কত থাকছে আমাদের 1 থাকছে। ওই সংখ্যাটিকে যদি 6 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে, আগে আমাদের সংখ্যাটা বের করে নিতে হবে, তারপরে তোমরা 6 দিয়ে ভাগ করে দেখবো যে কত ভাগশেষ থাকছে। তাহলে তোমরা একটু করার চেষ্টা করো প্রশ্নটা। দেখো খুব সুন্দর প্রশ্ন আছে এটা। তোমরা ঝটপট করে দেখে নিই। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা নিচ থেকে উপরে উঠবো, অর্থাৎ শেষের লাইনে যেটা বলেছে আগে আমরা সেটাকে বের করে নেবো যে ভাগফল কত ছিল, তারপর আমরা ওই ভাগফল দিয়ে আগের ভাজকটা বের করব। দেখো কি বলেছে, একটি ভাগফলকে 2 দিয়ে ভাগ করলে আমাদের কত অবশিষ্ট থাকছে। তো এরকম একটা আমাদের এখানে আমাদের একটা ভাজ্য ছিল, সেই ভাজ্যটা দেখো কত বলা হয়েছে দেখো আমাদের বলে দেয়নি, বা কত বলেছে আমাদের 2 দিয়ে যদি আমি ভাগ করে দিই তখন ভাগশেষ কত থাকছে আমাদের 1 থাকছে। তাহলে এখানে সর্বনিম্ন কোন সংখ্যাটা পেতে পারি আমরা, দেখো 2 এর সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে কত পাচ্ছি 2, এবং কত ভাগশেষ থাকছে আমাদের 1, অর্থাৎ এখানে একটা সংখ্যা ছিল সেই সংখ্যার সাথে 2 বিয়োগ করলে আমাদের কত হয়ে যাচ্ছে দেখো 1 হয়ে যায়। তাহলে আমরা সংখ্যাটা বলতে পারি যে এখানে আমাদের সংখ্যা কত ছিল 3 বলতে পারি। তাহলে আমরা বলতে পারি যে প্রথম যে লাইনটা বলেছিল আমাদের যে 3 দিয়ে ভাগ করলে 1 আমাদের ভাগশেষ থাকছে, তাহলে আমরা বলতে পারি প্রথম যে লাইনটার ক্ষেত্রে ভাগফল হলো আমাদের 3,
বলতে পারি এই ভাগফলকে আমরা কত দিয়ে ভাগ করেছিলাম? দেখো 3 দিয়ে ভাগ করেছিলাম। অর্থাৎ আমরা জানি ভাজ্য সমান সমান, এটা তো আমাদের ভাজ্য হয়, ভাজ্য সমান সমান আমরা কি জানি? ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তো দেখো ভাজক আমাদের কত বলে দিয়েছে? দেখো ভাজক হচ্ছে আমাদের 3, ভাগফল দেখো কত ছিল আমাদের 3, এবং ভাগশেষ কত ছিল বলে দিয়েছে আমাদের। দেখো 1 ভাগশেষ তাকে বলে দিয়েছিল, অর্থাৎ 3 এর সাথে 3 গুণ করলে হচ্ছে 9 এবং 9 একে 10। আমরা বলতে পারি যে সংখ্যাটা বলে দিয়েছে সেই সংখ্যাটি হচ্ছে আমাদের কত? 10। এবার বলেছে ওই সংখ্যাটিকে যদি আমরা 6 দিয়ে ভাগ করি তখন কত ভাগশেষ থাকবে? তো দেখো 10কে 6 দিয়ে ভাগ করলে কত হচ্ছে আমাদের? 6 কে 6 অবশ্যই দেখো 4। কত ভাগশেষ থাকছে আমাদের? দেখো 4 ভাগশেষ থাকছে। তো সঠিক উত্তর হবে অপশন বি 4। চলে যাবে পরের প্রশ্নটায়। দেখো বলেছে এটি শঙ্কুর উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ উভয়ই 100% বৃদ্ধি করা হলে তার আয়তন কত শতাংশ বৃদ্ধি হবে? ধরো এই ধরনের অঙ্ক আমরা প্রথম দেখো ক্লাসেই করে এসেছি, তোমরা আবার চেষ্টা করো। তো দেখো এই অঙ্কটা দুটি ভাবে করা যায়। প্রথমে আমরা সাকসেসিভ নিয়মে করতে পারি। দেখো শঙ্কুর যে আয়তনের সূত্রটা হয়, আয়তনের সূত্র কত হয়? 1/3 পাই আর স্কোয়ার এইচ। দেখো বলেছে ভূমির ব্যাসার্ধ অর্থাৎ আর হচ্ছে আমাদের 100% বৃদ্ধি পাচ্ছে, এবং এইচ আমাদের কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে? দেখো 100% বৃদ্ধি পাচ্ছে। তো যদি আমরা সাকসেসিভ মেথডে যাই তাহলে দেখো আর দেখো আমাদের স্কোয়ার আছে, অর্থাৎ দুবার আর বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ প্রথম ক্ষেত্রে 100 বৃদ্ধি পাচ্ছে, পরের বার সে 8টা দেখো আবার বৃদ্ধি পাচ্ছে 100। তাহলে সাকসেসিভ মেথড করলে কত হয়? এ প্লাস বি প্লাসে প্লাসে প্লাস হচ্ছে এ গুণ বি, অর্থাৎ 100/100/100। দেখো এই 100 আমরা 100 করতে পারছি, অর্থাৎ বলতে পারি টোটাল প্রথমবারে 300% বৃদ্ধি পাচ্ছিল। এর সাথে তো আবার আমাদের হাইটটাও বৃদ্ধি পাচ্ছে। দেখো আমরা আবার সাকসেসিভ মেথড করতে পারি যে প্লাস 300, তারপরে দেখো আবার দেখো দেখো আমাদের এই দেখো একবারই আছে, তাহলে আমরা বলতে পারি 100 প্লাসে প্লাসে কত হচ্ছে? প্লাস এ গুণ বি বাই 100। দেখো 100 আমরা 100 কাটতে পারছি, তাহলে কত হচ্ছে? দেখো 400 এবং 300, অর্থাৎ 700% বৃদ্ধি পাচ্ছে। এই ধরনের প্রশ্ন আমরা এইভাবে অনায়াসে করতে পারি। তাছাড়া আমরা প্রথম দিনকে বলে দিয়েছিলাম যখনই কোনো পরিমিতির অঙ্কের ক্ষেত্রে আয়তনের বৃদ্ধি পাওয়ার কথা বলবো তখন সেই সময়টা আমরা কি করে নেবো? কিউব করে নেবো। তাহলে দেখো 100% মানে আমরা কি বলতে পারছি? 1/1, অর্থাৎ 1-এর উপরে কত বৃদ্ধি পেয়েছে? দেখো আমাদের 1 বৃদ্ধি পেয়েছে। আমরা বলতে পারি প্রথমবার 1 ছিল, 2 বৃদ্ধি পেয়েছে, তারপরে দেখো আবার 1 ছিল, 2 বৃদ্ধি পেয়েছে, তারপর আবার বলতে পারি 1 ছিল, 2 বৃদ্ধি পেয়েছে। তাহলে প্রথম পর্যায়ে কত ছিল আমাদের? 1, এবং শেষে কত হয়ে আছে? দেখো আমাদের 8। তো চেয়েছে আমাদের কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে। তাহলে দেখো বৃদ্ধি পাচ্ছে কত আমাদের? +7। অর্থাৎ আমরা বলতে পারি 7 বৃদ্ধি পাচ্ছে কতর উপরে? 1-এর উপরে। 1 কত আর 100 কত? দেখো এরকম ভাবে করলে তোমরা ডাইরেক্ট বের করতে পারছো। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি 700%। দেখে নেবো পরের প্রশ্নটায় কি বলা আছে। একটা সিম্পলি ইন্টারেস্টেড প্রশ্ন আছে, তোমরা ঝটফট করে করার চেষ্টা করো প্রশ্নটা। তো দেখে নিই প্রশ্নটা কি বলা আছে। বলেছে 500 টাকা বার্ষিক 4% সুদে 2 বছরের জন্য এবং 600 টাকা বার্ষিক 4.5% সুদে কিছু সময়ের জন্য রাখা হলো। যদি উভয় ক্ষেত্র থেকে তিনি মোট 148 টাকা সুদ পান, তবে দ্বিতীয় টাকা কত বছরের জন্য তিনি নিয়োগ করেছিলেন? তো আমরা দেখে নেব 500 টাকার 4% তিনি কত বছরের জন্য রেখেছেন? 2 বছরের জন্য রেখেছেন, অর্থাৎ প্রথম বছরেও 4%, পরের বছর যদি 4% হয় তাহলে 500 টাকার জন্য তিনি টোটাল কত পার্সেন্ট সুদ পান? দেখো 8% সুদ পান। অর্থাৎ আমরা বের করব 500 8% কত হয়? দেখো 5 হয় 40। তাহলে তিনি প্রথম যে টাকা বিনিয়োগ করেছেন তার থেকে তিনি কত টাকা সুদ পাচ্ছেন? 40 টাকা সুদ পাচ্ছেন। কিন্তু আমাদের কি বলে দিয়েছে যে তিনি ওভারঅল 148 টাকা সুদ পাচ্ছেন। তাহলে 148 টাকা থেকে আমরা প্রথম পর্যায়ের সুদটা বিয়োগ করে দিলে কত হচ্ছে আমাদের? 108। তাহলে আমরা বলতে পারি তিনি 600 টাকা থেকে মোট 108 টাকা সুদ পেয়েছেন। আমাদের কত পার্সেন্ট সুদ বলে দিয়েছে? দেখো 4.5% সুদ। তাহলে আমরা বের করবো 600 টাকার 4.5% কত টাকা হয়? দেখো 600 টাকা 4.5% হচ্ছে আমাদের 27 টাকা। তাহলে 1 বছর যদি 27 টাকা হয়
তাহলে কত বছর সেটা দেখো 108 টাকা হবে। তাহলে আমরা বলতে পারি 108 দিয়ে 108কে 27 দিয়ে ভাগ করে দেবো, দেখো কত হয়ে যাচ্ছে আমাদের 4। অর্থাৎ আমরা বলতে পারি যে তিনি 600 টাকা 4 বছরের জন্য তিনি বিনিয়োগ করেছিলেন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। দেখে নেবো পরের প্রশ্নটা কি বলা আছে। দেখো বলছে 300 টাকা কেজি দরে চায়ের সাথে 175 টাকা কেজি দরে চা কি অনুপাতে মেশালে সেই মিশ্রিত চা তিনি 250 টাকা কেজি দরে বিক্রি করতে পারবেন। প্রশ্নটার জন্য তোমার 5 সেকেন্ড পেয়ে যাবে, এর বেশি সময় দেওয়া যাবে না। অ্যালিগেশন মেথড অ্যাপ্লাই করতে পারো। দেখো পরীক্ষাতে বলেছে 300 টাকা কেজি এখানে রাখো এবং এক পক্ষ দেখো 175 টাকা, এবং উভয় পক্ষ যে চাটা থাকে সেটা দেখো আমাদের কি হচ্ছে এখানে 250 টাকা। তো এখান থেকে আমরা কি পাচ্ছি, 30 থেকে 50 বিয়োগ করলে হচ্ছে আমাদের 50, এবং 175 থেকে দেখো 250 বিয়োগ করলে কত হয়ে যাচ্ছে আমাদের 75। যদি আমরা এটাকে রেশিওতে নিয়ে আসি, দেখো 25 দিয়ে কাটলে হচ্ছে 3 এবং 25 দিয়ে কাটলে হচ্ছে 2, অর্থাৎ প্রথম পক্ষের চা 3 এবং সেকেন্ড পক্ষের চা 2 কেজি তিনি মিশিয়েছিল, অর্থাৎ 3:2 অনুপাতে মেশানো হয়েছিল। তো দেখে নিচ্ছি পরের প্রশ্নটা। দেখো একটা গড়ের প্রশ্ন আছে, বলেছে একটি ক্লাসে গড় বয়স হচ্ছে 15 বছর, 10 জন ছাত্র নতুন যোগদান করছে যাদের গড় বয়স কত, দেখো 12 বছর। তারা ভর্তি হওয়ার সময় ক্লাসের গড় বয়স কত করে কমে যাচ্ছে, 0.6 করে কমে যাচ্ছে, অর্থাৎ সবার থেকে 0.6 কমে যাচ্ছে। তো ক্লাসে আগে কতজন ছাত্র ছিল সেটা দেখো চেয়েছে। তোমরা একটু নিজেরা চেষ্টা করো, প্রশ্ন খুব যথেষ্ট সুন্দর প্রশ্ন আছে। এই প্রশ্নটা তোমার পেয়ে যাচ্ছে 45 সেকেন্ড। দেখো আশা করি তোমরা করতে পেরেছো। দেখো প্রথমে দেখে নি একটি ক্লাসে গড় বয়স কত ছিল আমাদের 15 বছর। আমরা বলতে পারি যেই কজন ছেলে ছিল সেটা তো আমরা জানি না যে কজন ছাত্র ছিল, তাহলে আমরা বলতে পারি সবাই ছাত্রদের গড় বয়স 15, অর্থাৎ সবারই 15 বছর করে বয়স ছিল। দশজন নতুন যুক্ত হচ্ছে, তাদের গড় বয়স কত দেখো 12 বছর। ওদের যখন দেখো হওয়ার কথা কত ছিল, সবার গড় বয়স যখন 15, তখন ওদেরও 15 হওয়া উচিত ছিল, তাহলে আমাদের বাড়তেও না অথবা কমবেও না। কিন্তু কি হচ্ছে, ওই 10জন যখন আসছে তখন তাদের গড় বয়স কত 12, অর্থাৎ টোটাল কত করে কমছে দেখো আমাদের 30 কমছে। অর্থাৎ একজনের থেকে যদি 3 কমে আমাদের গড় বয়স হওয়া কত কত ছিল দেখো 15 হওয়ার কথা ছিল, বাট যারা নতুন আসছে তাদের গড় বয়স কত হচ্ছে দেখো আমাদের 12। তাহলে একজনা বলতে পারে আমার 3 করে কম, তাহলে একজনের যদি 3 কম হয় তাহলে এখন 10 জনের মধ্যে টোটাল কত কম হচ্ছে আমাদের 30। এই 30 বয়সটা কম হওয়ার জন্য তো সবার মধ্যে 0.6 করে কমে যাচ্ছে, আমরা বলতে পারি। তাহলে যদি টোটাল আমাদের 30 কমে যাচ্ছে, আর কি কিন্তু ওরা কি বলেছে দেখো গড় বয়স কত কমছে আমাদের 0.6 কমছে, তাহলে 0.6 দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে কত হচ্ছে দেখো আমাদের পয়েন্ট তুললে আমরা শূন্য পাচ্ছি, অর্থাৎ 50। অর্থাৎ 50 জন ছাত্র যদি থাকে তখন তাদের মধ্যে 0.6 করে কমে যাবে। অর্থাৎ প্রথম আমাদের কি চেয়েছে, টোটাল ছাত্র কত ছিল আমাদের, টোটাল 50 জন ছাত্র এখন বর্তমানে আছে। চেয়েছিল আমাদের ক্লাসে আগে কতজন ছাত্র ছিল, আগে বর্তমানে কতজন ছাত্র আমাদের ঢুকেছে, দেখো 10 জন ছাত্র ঢুকেছে, তাহলে আমরা 10 বিয়োগ করলে কত পাচ্ছি আমরা দেখো 40 পাচ্ছি। তো আগে কতজন ক্লাসে ছাত্র ছিল, 40 জন ছাত্র ছিল। তো দেখে নেবো পরের প্রশ্নটা কি বলা আছে। তো দেখো আবার একটা ট্রেনের প্রশ্ন আছে। আমরা একটু আগে ট্রেনের অঙ্কটা শিখলাম, তখন আমরা কি সূত্র বলেছিলাম, মিটার বাই স্পিড, এক্ষেত্রে আমরা কি গুণ করবো 18/5 সমান সমান তোমরা সেকেন্ড পেয়ে যাবে। আর একটা কথা মনে রাখতে বলেছিলাম, যখন ট্রেনের স্পিডটা বিপরীত দিক দিয়ে আসবে তখন আমরা কি করবো, সেটা যোগ করব, এবং যদি একই দিকে বলে তখন আমরা কি সেক্ষেত্রে কি করবো, আমরা দেখো বিয়োগ করবো। তো দেখো আমরা চেয়েছে দৈর্ঘ্য কত, অর্থাৎ মিটার চেয়েছে, স্পিডকে আমরা দেখো বিপরীত দিকে গেলে কি হয় বলেছিলাম, যোগ করতে বলেছিলাম। দেখো 24 এবং 48 যোগ করলে কত হচ্ছে আমাদের 72, একে 18 দিয়ে 5 কারণ কত সেকেন্ডে অতিক্রম করেছে দেখো 2 সেকেন্ডে অতিক্রম করেছি। তো এবার কাটাকুটি করলে কত হচ্ছে দেখো 18 দিয়ে কাটবো 4, 4 গুণ 5 করলে হচ্ছে 20, এবং 20 সাথে 2 গুণ করলে কত হচ্ছে আমাদের 24, অর্থাৎ মিটার সমান সমান 40। অর্থাৎ প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত ছিল দেখো আমাদের 40 মিটার। ট্রেনের অঙ্ক বলে যাই থাকুক না কারণ তোমরা শুধুমাত্র এই সূত্রটার মাধ্যমে করতে পারবে। তো দেখে নেবো পরের প্রশ্নটাই। দেখো বলেছে একটি বৃত্তের ব্যাস 20% কমানো হলে তার পরিধি কত শতাংশ কমবে।
আচ্ছা তোমরা করো এটা। তো দেখো প্রথমে একটু বুঝিয়ে বলে দিই, তারপরে আমরা শর্টকাটটা দেখে নেবো। দেখো বলেছে বৃত্তের ব্যাস যদি 20% কমানো হয় তবে পরিধি আমাদের কত শতাংশ কমবে। তো পরিধি সূত্রটা আমরা কি জানি, 2πr, যেখানে r সমান সমান কি আছে আমাদের ব্যাসার্ধ। কিন্তু আমাদের এখানে কি বলেছে দেখো, ব্যাস কমাচ্ছে, অর্থাৎ ব্যাস সমান সমান আমরা বলতে পারি দুটো ব্যাসার্ধ মিলে আমাদের কি হচ্ছে, আমাদের একটা ব্যাস হয়, অর্থাৎ r প্লাস r সমান সমান হচ্ছে 2r। তাহলে এক্ষেত্রে আমাদের কি হচ্ছে 2π2r। দেখো ব্যাস বলছে 20% কমালে, 20% মানে করলে কত হয়, দেখো 1/5, অর্থাৎ ব্যাস যদি আগে 5 ছিল তখন এখন বর্তমানে কত হয়েছে আমাদের 4। তো দেখো 2 পায়ের মান কত হয়, দেখো 22/7। দেখো যেহেতু নিচে এখানে আমাদের 7 আছে, তাই এমন একটা সংখ্যা ধরে নেবো যেটা আমাদের দেখো 7 দিয়ে ভাগ যায়। আবার দেখো যখন বৃত্তের ব্যাস যখন 20% কমবে তখন দেখো আবার 4 হচ্ছে, এবং বৃত্তের ব্যাস আগে কত ছিল দেখো 5। তাহলে আমরা বলতে পারি এমন একটা সংখ্যা আমরা ধরবো যেটাকে 5 দিয়েও ভাগ যায়, এবং যখন কমবে তখন যাতে সেই সংখ্যাটা 4 দিয়েও ভাগ যায় এবং 7 দিয়েও ভাগ যায়। তাহলে আমরা কি বলতে পারি, এক্ষেত্রে আমরা এলসিএম বের করে নেবো। দেখো 7, 5 এবং 4, দেখো এর এলসিএম কত হয়, 5 × 5 = 140। তাহলে আমরা বলতে পারি যে এলসিএম কত আছে আমাদের দেখো 140 বলতে পারি। তাহলে প্রথম ক্ষেত্রে বৃত্তের ব্যাসটাকে ধরলাম আমরা 140, ঠিক আছে। এবং 140 কি বলেছে 20% কমছে, 140 20% কমলে কত হয় দেখো আমাদের 28 কমবে। তাহলে 140 যদি আমরা 28 কমাই তাহলে কত হচ্ছে আমাদের 10 থেকে 8 বাদ দিলে হচ্ছে 2, 112। আমরা বলতে পারি 2 × 22/7, যখন 20% কমে যাওয়ার পরে তখন কত হয়ে যাচ্ছে আমাদের বৃত্তের ব্যাসটা 112। কোনো ভুল নেই। তাহলে আমরা এই 2 দিয়ে এই 2 কাটতে পারি, এই 22/7 দিয়ে দেখো আমরা এই 22/7 কাটতে পারি। ছিল আমাদের কত 140, হয়ে গেছে কত 112। তো কমে গেছে কত দেখো 28 কমে গেছে। কতর উপরে কমেছে, 140-এর উপরে কমেছে। একে কত এবং 100 কত, দেখো 28 দিয়ে কাটলে হচ্ছে 5 এবং 5 দিয়ে কাটলে হচ্ছে দেখো আমাদের 20%। দেখো আমাদের 20% কমবে। তো দেখো এই ধরনের প্রশ্ন এত বড় করে করার তোমাদের কোনো দরকার নেই। যখনই বৃত্তের ব্যাস 20% কমবে তখন পরিধি দেখো সেই 20%ই কমবে। অর্থাৎ বৃত্তের পরিধি এবং ব্যাসের বৃত্তের ব্যাস এবং ব্যাসার্ধের সাথে পরিধির সমানুপাতিক সম্পর্ক যুক্ত। অর্থাৎ এ যত কমবে ও তত কমবে, এ যত বাড়বে ও তত বাড়বে। অর্থাৎ এখানে আমাদের কি বলে দিচ্ছিল দেখো, ব্যাস হচ্ছে আমাদের 20% কমছে, তাহলে দেখো পরিধি আমাদের কত পার্সেন্ট কমবে, সেই 20% দেখো কমছে। এখানে যদি ব্যাসের জায়গায় যদি ব্যাসার্ধও বলতো তাহলে ব্যাসার্ধ যদি 20% কমে তখন আমাদের পরিধিও দেখো সেই 20%ই কমবে। তাহলে আমরা বলতেই পারি এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমরা 2 সেকেন্ড সময় লাগাবো, দেখে আমরা উত্তর করে দেবো। সঠিক উত্তর কত হয়ে যাচ্ছে অপশনে 20%। দেখে নেবো পরের প্রশ্নটা। দেখো একটা প্রশ্ন আছে, বীজগণিতের প্রশ্ন আছে, তোমরা তাড়াতাড়ি করে করো এটা। প্রশ্নটা একটু বলে দিই। 0.5 এর মাথায় কিউব প্লাস 0.6 এর মাথায় কিউব, টোটালটা তলায় বাই আছে দেখো 0.5 স্কোয়ার প্লাস 0.30 প্লাস 0.6 এর মাথায় স্কোয়ার। তো তাতে তোমরা করার চেষ্টা করো। দেখো দেখো যদি আমরা 0.5টাকে এ ধরে নেই এবং 0.6টাকে বি ধরে নিই, দেখো কোনো ক্ষতি নেই। তাহলে আমরা এটাকে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলাতে ফেলতে পারি। যে প্রথমটা পাচ্ছি এ কিউব প্লাস বি কিউব এবং নিচে পাচ্ছি কত দেখো এ স্কোয়ার প্লাস এ বি দেখো প্লাস বি স্কোয়ার। তো বলতে পারি দেখো এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি আছে দেখো, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তখন নিচে আমাদের কি আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো উপর দিয়ে আমরা নিচে কাটতে পারি। তো আমাদের হাতে কি পড়ে থাকছে এ প্লাস বি, এর মান আমরা কত ধরেছিলাম 0.5 এবং বি এর মান কত ধরেছিলাম 0.6। তো যোগ করলে কত হয়ে যাচ্ছে আমাদের
1.1। তো সঠিক উত্তর হবে কোনটা? অপশন বি 1.1। তো চলে আসবে পরের প্রশ্নটাতে। দেখো বলেছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 240 বর্গ সেন্টিমিটার, এর দৈর্ঘ্য যদি 10% কমানো হয় এবং প্রস্থ যদি 10% বাড়ানো হয় তবে ক্ষেত্রফল কত হবে? তো তোমরা একটু করার চেষ্টা করো প্রশ্নটা। দেখো প্রথমে আমরা দেখবো যে টোটাল কত পার্সেন্ট আমাদের ক্ষেত্রফলের উপর এফেক্ট পড়ছে, যে ক্ষেত্রফল কত পার্সেন্ট কমছে অথবা কত পার্সেন্ট বাড়ছে। দেখো সাকসেসিভ মেথড যদি আমরা অ্যাপ্লাই করি, দৈর্ঘ্য কত পার্সেন্ট কমছে? 10%, অর্থাৎ -10। প্রস্থ কত পার্সেন্ট বাড়ছে? +10। প্লাসে মাইনাসে কি হয়? দেখো -a গুণ b বাই 100। দেখো এই শূন্য দিয়ে এটা দিয়ে এটা, অর্থাৎ টোটাল আমরা বলতে পারি 1% আমাদের হচ্ছে কমছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল আমাদের আগে কত বলে দিয়েছে? দেখো 240 বর্গ সেন্টিমিটার বলে দিয়েছিল। ক্ষেত্রফলের উপরে কত এফেক্ট পড়ছে? দেখো 1% কমছে। 240-এর 1% কত হয়? দেখো 240-এর 10% হচ্ছে আমাদের 24। এবং যদি 1% বলে দেয় তাহলে এখন বলতে পারি 2.4। তাহলে 240-এর থেকে যদি আমরা 2.4 বিয়োগ দিয়ে দিই তখন আমাদের নতুন ক্ষেত্রফলটা বেরোতে পারছে। তাহলে কত হচ্ছে? দেখো আমাদের 237.6। দেখো একটা অপশন এতে রয়েছে, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। তো দেখে নেবো পরের প্রশ্নটা। দেখো একদম সিম্পল প্রশ্ন আছে, তোমরা 5 সেকেন্ডে করে দাও। দেখো বলেছে একজন অসৎ ব্যবসায়ী 20% লাভে চাল বিক্রি করেন, অর্থাৎ 100 টাকার চাল তিনি সে ক টাকায় বিক্রি করেন? দেখো 120 টাকাতে তিনি বিক্রি করছেন এবং তিনি ওজনেও 25% কম দিচ্ছেন, অর্থাৎ আমরা বলতে পারি তিনি 100 গ্রাম দিচ্ছেন, তিনি কত গ্রাম দিচ্ছে? দেখো তিনি দিচ্ছে 75 গ্রাম। তাহলে আমরা বলতে পারি তিনি 75 গ্রামটাই 120 টাকায় বিক্রি করছে বলতে পারি। তাহলে তিনি কত টাকা লাভ করছে? দেখো এদিকে হচ্ছে টোটাল 35 টাকা লাভ করছে। কত টাকার উপরে? কারণ তিনি তো মাল দিচ্ছে 75 টাকার, তাহলে তিনি 75 টাকার উপরে লাভ করছে। একে কত এবং 100 কত? দেখো 15 দিয়ে কাটলে হচ্ছে 3 এবং 15 দিয়ে কাটলে হচ্ছে 5, 5 দিয়ে কাটবো হচ্ছে 20, অর্থাৎ তিনি 3 করে 60% লাভ করছেন। তো সঠিক উত্তর হবে অপশন সি 60%। দেখে নেবো পরের প্রশ্নটায় কি বলা আছে। দেখো একটা বোর্ড অ্যান্ড স্ট্রিমের অঙ্ক আছে, আগের দিনে এই সেম টাইপসের অঙ্ক করানো হয়েছিল, তো তোমরা তাড়াতাড়ি করে করার চেষ্টা করো। দেখো প্রথম দিনের ক্লাসে আমরা বলেছিলাম যে অনুকূল যোগ প্রতিকূল একে যদি আমরা 2 দিয়ে ভাগ করে আমরা কি পেয়ে যাচ্ছি? আমরা দেখো স্রোতের গতিবেগটা পেয়ে যাচ্ছি। তো বলেছিলাম নৌকা স্রোতের অঙ্ক থাকলে তোমরা 5টা দাগ টেনে নেবে। এটা কি হচ্ছে? আমাদের স্থির জল, সরি এখানে একটু ভুল বলে আসলো, অনুকূল যোগ প্রতিকূলকে 2 দিয়ে ভাগ করলে আমরা স্থির জলে নৌকার গতিবেগ পেয়ে যাই। স্থির জলে নৌকার গতিবেগ, এটা আমরা কি বলছি? স্থির জলে এটা কি পেয়ে যাচ্ছে? আমরা দেখো স্রোতের গতিবেগ, এটা হচ্ছে আমাদের অনুকূল, তাহলে এটা আমাদের কি হচ্ছে? স্রোত, এবং এটা হচ্ছে আমাদের প্রতিকূল। তো আমরা কি যে বলেছে, দেখো অনুকূলের গতিবেগ কত? 4, এবং প্রতিকূলের গতিবেগ কত বলেছে? দেখো 1। আমরা কি বলেছিলাম? অনুকূল প্লাস প্রতিকূল যদি আমরা 2 দিয়ে কত পাচ্ছি? আমরা দেখো 5/2 সমান সমান 2.5। অর্থাৎ আমরা বলতে পারি যে স্থির জলে নৌকার গতিবেগ কত ছিল? 2.5। তুমি দেখো প্রশ্ন বলে দিয়েছে 2.5 এর মানই হচ্ছে আমাদের 10, তাহলে আমরা বলতে পারি 4 গুণ যাচ্ছে, তাহলে আমরা বলতে পারি 1 এর মান 4। তাহলে অনুকূলের গতিবেগ কত ছিল? দেখো আমাদের 4 বলে দিয়েছিল, অর্থাৎ 4 হচ্ছে আমাদের কত? 16। এবং প্রতিকূলের গতিবেগ কত আমাদের? দেখো 4 অক্ষে 4, দেখো 16 এবং 4 যোগ করলে কত হচ্ছে আমাদের? 20, 20 সাথে 2 ভাগ করলে কত হচ্ছে? 10। তাহলে স্থির নৌকার গতিবেগ কত? 10, এবং অনুকূলের গতিবেগ হচ্ছে 16, এবং প্রতিকূলের গতিবেগ হচ্ছে 4। চেয়েছে আমরা কি? স্রোতের গতিবেগ, অর্থাৎ 10-এর সাথে কত যোগ করলে আমাদের 16 আসছে? দেখো 10-এর সাথে 6 যোগ করলে আমাদের 16 আসছে, এবং দেখো সেই একইভাবে 10-এর সাথে 6 বিয়োগ করলে দেখো আমাদের 4 আসছে। তাহলে চেয়েছে স্রোতের গতিবেগ, তো স্রোতের গতিবেগ কত হয়ে যাচ্ছে আমাদের? অপশন সি 6 সঠিক উত্তর। দেখে নেবো পরের প্রশ্নটা। দেখো সিম্পলিফিকেশনের উত্তর প্রশ্ন আছে, প্রশ্নটা একটু বলে দিই তোমাদেরকে। প্রশ্নটা আছে এরকম: 1 + 1/2 ইন্টু 1 + 1/3 ইন্টু 1 + 1/4, এরকম করে 1 + 1/120। এবার এর মান কত হবে? দেখো এই ধরনের প্রশ্ন তোমরা সবাই আশা করি মুখস্থ করো, যে প্রথমটার সাথে প্রথম এই কোনাকুনি কাটবে, অথবা
এই কোন কোনাকুনি কাটবে সেটা তোমরা অবশ্যই ভুলিয়ে যাও, পরীক্ষা হলে অবশ্যই ভুলিয়ে যাবে। তো দেখো আজকের পরে থেকে আর ভোলাবে না। তো কি বলেছে, যদি এটাকে আমরা ট্রান্সফার করে দেখো কত হয়েছে 2, নিচে কিছু নেই মানে 1, এই 1 দিয়ে আমরা 2 কে ভাঙলে কত পাচ্ছি, দেখো 2 পেয়ে যাচ্ছি। এই 2 দিয়ে আমরা কত যদি গুণ করি কত হচ্ছে 2 এবং 1। একই রকম ভাবে আমরা করবো, কত হচ্ছে আমরা দেখো 3/2। তো এই প্রসেসগুলো আমরা করলাম না, প্রথমটা পেয়ে যাচ্ছি 3/2 গুণ আছে, পরেরটা পেয়ে যাচ্ছি 3 4/3, তারপরেরটা পেয়ে যাচ্ছি দেখো 4 5/4। এই একইভাবে দেখো আমরা কত পেয়ে যাচ্ছি 120, 121/120। তো দেখো এখানে দেখো 3 কাটছে, দেখো 4 কাটছে। একই রকম ভাবে আমরা বলতে পারি এই 5 দিয়ে কোনো সংখ্যা ছিল সেটাও কাটবে। তাহলে দেখো এর আগে নিশ্চয়ই 120 ছিল, দেখো তাহলে সেটাও কেটেছে। পড়ে থাকছে কোনটা, দেখো 121/2, তাহলে পড়ে থাকছে 121/2 করলে কত হচ্ছে আমাদের 60.5। তো সঠিক উত্তর হবে অপশন সি 60.5। চলে আসবে পরের প্রশ্নটাতে। দেখো ওটা বয়সের অঙ্ক আছে, বলেছে 15 বছর পর এক ব্যক্তির বয়স তার 5 বছর আগের বয়সের 5 গুণ হবে, তার লোকটির বর্তমান বয়স কত। দেখো যখনই বয়সের অঙ্ক বলবে তোমরা ম্যাক্সিমাম করার চেষ্টা করবে অপশন টেস্ট করে। আমাদের হাতে যেহেতু অপশন দিয়েছে তাহলে আমরা কেন টেস্ট করবো না। দেখো আমাদের হাতে কি কি অপশন রয়েছে, অপশন দিয়েছে 10, তাহলে আমরা ধরছি যে লোকটার প্রেজেন্ট বয়স কত হচ্ছে আমাদের 10। প্রশ্ন বলে দিয়েছে কত 15 বছর পর, অর্থাৎ 10-এর পর যদি 15 বছর হয় তখন তার বয়স কত হবে 25 বছর। বলেছে সেটা কি হচ্ছে 5 বছর আগের বয়সের 5 গুণ, তাহলে 5 বছর আগে তার বয়স কত ছিল 5 হচ্ছে। তো দেখো 5 কত গুণ হচ্ছে, দেখো সে 5 গুণ। দেখো আমাদের প্রশ্ন বলেই দিয়েছে অলরেডি যে 5 গুণ হতে হবে। তো আমরা কত ধরেছিলাম, অপশন 10 ধরেছিলাম। সঠিক উত্তর হচ্ছে অপশন এ। ঝটপট করে দেখে নেবো পরের প্রশ্নটায় কি বলা আছে। দেখো বলেছে কোন মূলধন চক্রবৃদ্ধি সুদে যদি 3 বছরে 3 গুণ হচ্ছে তখন কত বছর সেটি দেখো 9 গুণ হবে। তাহলে দেখো এটা কিন্তু সিম্পল ইন্টারেস্ট বলিনি, এটা বলেছে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট না, এটা বলেছে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে কোনো মূলধন কি হচ্ছে 3 বছর হয়ে যাচ্ছে আমাদের 3 গুণ, তাহলে আমরা বলতে পারি কত বছর সেটা হচ্ছে 9 গুণ হচ্ছে। দেখো 9 হচ্ছে কত বছরে, তাহলে আমরা বলতে পারি 9 কে দেখো 3 স্কোয়ার বলতে পারি, মানে স্কোয়ার, অর্থাৎ আমরা সেই বছরটাকে আমরা 2 দিয়ে গুণ করবো, অর্থাৎ 6 বছর হয়ে যাচ্ছে আমাদের 9 গুণ। অথবা তোমরা আর একটা ভাবে করতে পারো, দেখো প্রথম 3 বছর হচ্ছে আমাদের 1:3, এবং পরের আরেকটা 3 বছর আমাদের কত হচ্ছে দেখো আবার সে 1:3 হবে। তাহলে আমরা বলতে পারি প্রথমে কত ছিল 1, এবং পরে কত হয়ে যাচ্ছে আমাদের 9। তো দেখো প্রথমবারে 3 বছর, পরের বারে 3 বছর, অর্থাৎ 3 যোগ করে কত হয়ে যাচ্ছে আমাদের 6 বছর। সেটা 6 বছর আমাদের 9 গুণ হয়ে যাবে। তোমরা 2 রকম ভাবেই করতে পারো। দেখে নেবো পরের প্রশ্নটা। দেখো বলেছে এটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 10 সেন্টিমিটার। তো সমকোণী ত্রিভুজ কেমন হয় আমাদের, দেখো এমন হয় সমকোণী ত্রিভুজ। এর অতিভুজ কত দেখো বলেছে 10 সেন্টিমিটার, এবং ক্ষেত্রফল কত বলে দিয়েছে আমাদের 24 বর্গ সেন্টিমিটার। তবে ত্রিভুজটির পরিসীমা চেয়েছে। তো দেখো অতিভুজ মানে কোনটা, এইটা 10, এটা হচ্ছে আমাদের লম্ব, এটা হচ্ছে আমাদের ভূমি, এবং এটা হচ্ছে আমাদের হাইপোটেনাস। দেখো তোমরা যারা জানো এটা ট্রিপলেট হয়, 3 4 5-এর দেখো এটা ট্রিপলেট হয়। একই রকম ভাবে এটা হচ্ছে দেখো এখানে দেখো বলে দিয়েছে আমাদের 10, দেখো কত গুণ যাচ্ছে 2 গুণ। তাহলে আমরা বলতে পারি দেখো 4-এর সাথে 2 গুণ হবে আমাদের 8, এবং দেখো 3-এর সাথে দেখো 2 গুণ হবে আমাদের 6। তাহলে দেখো 3 4 5-এর ট্রিপলেটটা মনে রাখলে দেখো তোমরা অনেক কটা ট্রিপলেট বের করতে পারছো। একই রকম ভাবে দেখো 3-এর সাথে 3 গুণ করলে হয়ে যাবে 9, দেখো 4-এর সাথে 3 গুণ করলে হয়ে যাচ্ছে 12, এবং 5-এর সাথে 3 গুণ করলে হচ্ছে 15। তাহলে দেখো এটা ট্রিপলেট হচ্ছে। তাহলে দেখো আমাদের অলরেডি অতিভুজ কত বলেছি, অতিভুজ কোনটা, এটা সব থেকে হয় বড়। তাহলে আমরা বলতে পারি 10 হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে লম্ব এবং ভূমি 6 এবং 8-এর মধ্যে কোনোটা একটা হবে। তাহলে আমরা ধরলাম ভূমি হচ্ছে 8 এবং লম্ব হচ্ছে 6। তোমরা দেখো তোমরা ভূমিটাকেও 6 ধরতে পারো এবং লম্বটাকে 8ও ধরতে পারো। তোমরা কি যে ত্রিভুজটির পরিসীমা, ত্রিভুজের পরিসীমার সূত্র কি দেখো, এই 3টি বাহুর যোগফল হচ্ছে আমাদের ত্রিভুজটির পরিসীমা। তাহলে প্রথমটা কত হচ্ছে 6, পরেরটা কত হচ্ছে 8, এবং পরেরটা কত হচ্ছে 10। দেখো যোগ করলে কত হয়ে যাচ্ছে আমাদের 8 আর 6 14, 10 24। ত্রিভুজটির পরিসীমা কত আমাদের দেখো 24। সঠিক উত্তর হবে অপশন সি। দেখো এখানে ক্ষেত্রফলের কোনো কাজ কিন্তু আমাদের করা লাগছে না। দেখে নেবো পরের প্রশ্নটা। দেখো বলেছে এবিসির বর্তমান বয়সের গড় কত 25 বছর। যদি তাদের বয়সের অনুপাত কত হচ্ছে 3:5:7 হলে বি এর বয়স কত। তো তোমরা তাড়াতাড়ি করে করার চেষ্টা করো প্রশ্নটা, এই জন্য তোমরা পেয়ে যাবে 15 সেকেন্ড। তো দেখে নিয়ে এবার কি বলেছে। দেখো বলেছে এবিসির বর্তমান বয়সের গড় কত 25।
তাহলে মোট বয়স কত হবে? এবিসির মোট বয়স কত হবে দেখো আমাদের 25 গুণ 3 সমান সমান 75 হবে। দেখো এদের বয়সের যোগফলই কত বলে দিয়েছে আমাদের 75 হচ্ছে তো, আর অনুপাত কত বলেছে দেখো 3, 5 এবং 7। তাহলে দেখো 3, 5, 7 যোগ করলে কত হচ্ছে আমাদের 7 আর 5 12 3 15। তো আমরা বলতে পারি 15-র মানে 75 বলে দিয়েছে ওরা। তাহলে 1 এর মান কত এবং কার মান চেয়েছে আমাদের দেখো বি এর মান, তো বি এর অনুপাত কত দেখো আমাদের 5 ছিল, তাই বি এর মান কত হচ্ছে আমাদের 5। তো দেখো 15 দেখো 5, 5 5 হয়ে যাচ্ছে 25, এটা হচ্ছে বি এর মান। যদি এর মান বের করতে তাহলে কি হতো আমাদের 5 এর সাথে আমরা কত গুণ করতাম 3, এটা হচ্ছে আমাদের এ এর মান। এবং সি এর মান বের করতে আমরা কত দিয়ে গুণ করতাম 5 কে আমরা 7 দিয়ে গুণ করতাম, 5 7 35। তো আমাদের কি চেয়েছিল বি চেয়েছিল, তো বি কোথায় আছে আমাদের দেখো 25, তো সঠিক উত্তর হবে অপশন সি 25। দেখে নেবো পরের প্রশ্নটাতে। তো দেখো পরের প্রশ্নটা একটা সিম্পল ইন্টারেস্টের প্রশ্ন আসে। দেখো প্রশ্ন কি বলেছে, একটি নির্দিষ্ট মূলধন সরল সুদে কত হচ্ছে 10 বছর হয়ে গেছে দ্বিগুণ এবং কত বছর সেটা দেখো 3 গুণ হচ্ছে। তো এই ধরনের প্রশ্ন আশা করি তোমরা এতদিন থাকো একটা সূত্র দিয়ে মুখস্থ রাখতে। তো দেখো এখন যদি অঙ্কটাকে বোঝো দেখো আর সূত্র দিয়ে মনে রাখার কোনো দরকারই থাকবে না। তো দেখো বলছে 10 বছর কত গুণ হচ্ছে আমাদের, তো যদি আমাদের মূলধন 100 টাকা থাকে সেটা দ্বিগুণ অর্থাৎ কত টাকা হয়ে যাচ্ছে দেখো 200 টাকা হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি টাকাটা কত টাকা বাড়ছে, 100 টাকা বাড়ছে। এই 100 টাকাটা কত বছর বাড়ছে দেখো আমরা বলতে পারি 100 টাকাটা বাড়ছে আমাদের হচ্ছে 10 বছরে। হচ্ছে কত বছর সেটা দেখো 3 গুণ হচ্ছে, 3 গুণ অর্থাৎ 100 টাকা আমাদের 300 টাকা হচ্ছে। দেখো কত টাকা বাড়ছে 200 টাকা বাড়ছে। তো আমরা বলতে পারি 100 টাকা যদি 10 বছরে বাড়ে 200 টাকা বাড়তে কত বছর সময় লাগবে, 20 বছর সময় লাগবে। তো লাগলো কোনো সূত্র লাগলো এখানে? তো দেখে নাও পরের এই সঠিক সরি তো এটা সঠিক উত্তর কত হয়ে আছে দেখো অপশন বি। তো দেখে নাও পরের প্রশ্নটাতে কি বলা আছে। দেখো ট্রিগনোমেট্রির অঙ্ক আছে, তোমরা একটু করার চেষ্টা করো। বলে দিই অঙ্কটা, দেখো বলছে সাইন থিটা প্লাস কস থিটা এর মান যদি √2 হয় তবে থিটা ইজ ইকুয়াল টু কত আছে। তো তোমরা একটু করার চেষ্টা করো। তো দেখো প্রথমে অঙ্কটা করে দিই, তারপরে শর্টকাট মেথডটা দেখবো। দেখো এই উভয় পক্ষ যদি আমরা বর্গ করি তাহলে কত পাচ্ছি দেখো, এটাকে আমরা ধরতে পারি এ এবং এটা ধরতে পারি বি, অর্থাৎ বলতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 এ বি √2 স্কোয়ার করলে কত হয় দেখো 2। দেখো সাইন স্কোয়ার থিটা এবং কস স্কোয়ার থিটা সমান সমান কত হয় দেখো 1। এই আছে 2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান সমান 2। দেখো এই একটাকে যদি আমরা ওপাশে নিয়ে যাই তাহলে কত পাচ্ছি দেখো 2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান সমান 2 বিয়োগ 1 করলে হয়ে যাচ্ছে আমাদের 1। দেখো 2 সাইন থিটা ইন্টু কস থিটা হয়ে আমার কত হয়ে যায় সাইন 2 থিটা, এর মানে কত বলে দিয়েছে দেখো 1। দেখো 1 হচ্ছে সাইন 90 ডিগ্রি মান হচ্ছে দেখো আমাদের 1। তার মানে বলতে পারি সাইন 2 থিটা সমান সমান সাইন 90 ডিগ্রি। দেখো সাইন কাটতে পারি, দেখো 2 থিটা সমান সমান যদি 90 হয় তাহলে থিটার মান কত পেয়ে যাচ্ছে আমরা দেখো 45 ডিগ্রি পেয়ে যাচ্ছি। তো সঠিক উত্তর হবে অপশন বি। দেখো এরকম ভাবে তোমরা করতে পারো অথবা তোমরা ডাইরেক্ট মান বসিয়েও বের করতে পারো। দেখো কত ডিগ্রি আছে 0 ডিগ্রি আছে, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং দেখো 90 ডিগ্রি। সাইন থিটার মান কত হয় 0, 1/2, 1/√2, √3/2 এবং হচ্ছে আমাদের 1। দেখো সাইন থিটার অপোজিট করলে কি হয়ে যাচ্ছে আমরা পেয়ে যাচ্ছি কস থিটা, অর্থাৎ 1, 3/2, 1/√2 এবং 1/2 ইকুয়াল টু 0। প্রথম যদি অপশন টেস্ট করে আমাদের কি বলছে সাইন থিটার মান যদি আমরা 30 ধরি প্রথম অপশন অনুযায়ী, তো সাইন থিটার মান কত হচ্ছে আমাদের 1/2 যোগ cos 30 ডিগ্রির মান কত হচ্ছে দেখো √3/2। দেখো যোগ করে আমরা কত পাচ্ছি 1 প্লাস √3/2। দেখো হচ্ছে না, যদি আমরা থিটার মান যদি আমরা 45 ডিগ্রি ধরি তা দেখো সাইন 45 এর মান কত দেখো 1/√2 এবং cos 45 এর মান কত দেখো 1/√2। তো কত পেয়েছি আমরা দেখো 1 প্লাস 1 অর্থাৎ
2/√2। দেখো নিচেটা √2 তে গুণ করে দিই এবং উপরেটা √2 তে গুণ করে দিতে পারি। দেখো √2 গুণ করলে কত হয়ে যায় আমাদের, দেখো 2 হয়ে যায়, 2 দিয়ে আমরা 2 কাটছি, তো কত পেয়ে যাচ্ছে আমাদের √2। তো দেখো মিলে যাচ্ছে, তো সঠিক উত্তর হয়ে যেত আমাদের অপশন বি। আমি বলবো এই ধরনের অঙ্ক তোমরা অপশন টেস্ট করে করতে পারো, এত বড় না করে অপশন টেস্ট করে করতে পারো। তো দেখো আমার পরের প্রশ্নটা কি বলা আছে। দেখো একটা অংশীদারি কারবারের অঙ্ক আছে, তোমরা তাড়াতাড়ি করে করার চেষ্টা করো 15 সেকেন্ডের মধ্যে। তো দেখে নিই প্রশ্নটা কি বলেছে। বলেছে 7,000 টাকা ব্যবসায় বিনিয়োগ করে এ একটি ব্যবসা শুরু করছে এবং 5 মাস পর বি কিছু টাকা নিয়ে ব্যবসায় যোগ দিচ্ছে। 1 বছর পর তাদের লাভের পরিমাণ যদি সমান হয় তবে বি কত টাকা নিয়ে ব্যবসায় নেমেছিল। তো দেখো 7,000 টাকা, এ তো বেরিয়েও যায়নি, তাহলে এ নিশ্চয়ই 12 মাস ব্যবসাটা চালিয়েছিল 7,000 টাকা নিয়ে, এবং বি 5 মাস পরে, ব্যবসা টোটাল কত বছর জন্য বলেছে দেখো আমাদের 1 বছর জন্য বলেছিল, সে যদি 5 মাস পরে আসে তাহলে বি বলতে পারে আমরা 7 মাসের জন্য টাকা বিনিয়োগ করেছিল, কত টাকা সেটা আমরা বের করবো। দেখো 7 দিয়ে আমরা কাটি 1000, তাহলে আমরা বলতে পারি 12,000। তাহলে বি দেখো আমাদের 12,000 টাকা নিয়ে ব্যবসায় বিনিয়োগ করেছিল। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন বি 12,000। দেখে নেবো পরের প্রশ্নটা। দেখো বলেছে 3-এর স্কোয়ার, 4-এর স্কোয়ার, 5-এর স্কোয়ার, এরকম করতে 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 10-এর স্কোয়ার এই পর্যন্ত আমাদের যোগফল চেয়েছে। তো তোমরা একটু নিজেরা করো। দেখো এর ফর্মুলাটা হচ্ছে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6, যেখানে n সমান সমান কি হচ্ছে আমাদের দেখো শেষ সংখ্যা। তাহলে তোমরা মান বসাতে পারো। n এর মান কত হচ্ছে আমাদের দেখো 10 ইন্টু 11, একটা n এর মান যদি 10 হয় তাহলে 2n করলে কত হচ্ছে 20, 20 সাথে 1 যোগ করলে কত হচ্ছে দেখো আমাদের 21। একে আমরা কত দিয়ে ভাগ করে দেবো দেখো আমরা 6 দিয়ে ভাগ করবো। তো দেখো 10-এর সাথে 11 গুণ করলে হয়ে যাচ্ছে, সরি 21-এর সাথে 10 গুণ করলে আমরা কত পাচ্ছি দেখো 210। যদি আমরা 11 দিয়ে গুণ করে দেবো কত পাচ্ছি আমরা 0 0 1 2 1 3, 2310/6। দেখো 2310/6 করলে কত হয়, 3 ছক হচ্ছে আমাদের 18, 5 51, 3 8 6 8 48, 3 24, 385। দেখো 385 কিন্তু আমাদের অপশনে রয়েছে, কিন্তু 385 উত্তর করলে কিন্তু আমাদের ভুল হয়ে যাবে। মানে চেয়েছে 3-এর স্কোয়ার থেকে 10-এর স্কোয়ার মধ্যে যোগফল কত। আমরা এটাকে কি বের করলাম, 1-এর স্কোয়ার থেকে 10-এর স্কোয়ার যোগফল কত। দেখো আমি এর মধ্যে আমাদের 1-এর স্কোয়ারটা আমরা ইনক্লুড করে নিই এবং 2-এর স্কোয়ারটা দেখো ইনক্লুড রয়েছে। এই 1-এর স্কোয়ার এবং 2-এর স্কোয়ার ইনক্লুড করে দেখো আমাদের 385 উত্তর হয়েছে। তাহলে যদি আমরা এখান থেকে আমাদের চেয়েছে তো 3-এর স্কোয়ার থেকে, তাহলে আমরা 1-এর স্কোয়ার এবং 2-এর স্কোয়ার যোগ করলে কত হয় দেখো 1-এর স্কোয়ারের মান হয় 1 এবং 2-এর স্কোয়ার যোগ করলে কত হয় দেখো আমাদের টোটাল 4, অর্থাৎ যোগ করলে 5, অর্থাৎ 385 থেকে যদি আমরা 5 বিয়োগ দিয়ে দিই তখনই দেখো আমরা পেয়ে যাচ্ছি কত 380। তো সঠিক উত্তর হবে অপশন এ সঠিক উত্তর। তোমরা যদি সূত্রটা মনে না রাখতে পারো তোমরা ডাইরেক্ট দেখো যোগ করে বের করতে পারো। দেখো যোগ করার নিয়মটা দেখো, 3-এর স্কোয়ার কত হয় দেখো 9, 4-এর স্কোয়ার হচ্ছে 16, 5-এর স্কোয়ার 25, 6-এর স্কোয়ার দেখো 36, 7-এর স্কোয়ার 49, 8-এর স্কোয়ার হচ্ছে আমাদের 64, 9 81 এবং 10 হচ্ছে দেখো 100। দেখো 9 আর 16 যোগ করলে দেখো আমরা 25 পাচ্ছি এবং 25 সাথে 25 যোগ করছি, দেখো 36 আর 64 যোগ করলে দেখো আমরা কত পাচ্ছি দেখো আমরা একটা 100 পাই। তাহলে এটা হয়ে গেল, এটা হয়ে গেল, এটাও হয়ে গেল আমাদের, দেখো এটা হয়ে যাচ্ছে, এটাও হয়ে যাচ্ছে। তারপর আমরা কত পাচ্ছি দেখো 49 এবং হচ্ছে 80। দেখো 80 আর 50 যোগ করলে কত হয় আমাদের 130 এবং দেখো আমাদের হাতে একটা 100 আছে। দেখো 25 যোগ করলে হচ্ছে 50, 50 সাথে 100 যোগ করলে হচ্ছে আমাদের 150, 150 সাথে 100 যোগ করলে হচ্ছে আমাদের 250 এবং 250 সাথে 130 যোগ করলে হচ্ছে আমাদের 380। তো যারা তোমার সূত্রটা মনে না রাখতে পারো তোমরা ডাইরেক্ট কিন্তু স্কোয়ার বের করে তার যোগফলটা বের করে নিতে পারো। তো চলে আসবে পরের প্রশ্নটাতে। দেখো বলেছে একটি ঘড়িতে 3টের সময় 3টি ঘন্টা পড়তে 3 সেকেন্ড সময় লাগে
তাহলে 9টির সময় 9টি ঘন্টা পড়তে কতক্ষণ সময় লাগবে? তোমরা 10 সেকেন্ড ঝটপট করে অঙ্কটা করে দাও তো। তো দেখে নি এবার, ঘড়িতে যখন 3টে বাজছে তখন অবভিয়াসলি 3টে ঘন্টা পড়বে, কারণ আমাকে ঘড়িতে বলে দেবে যে কটা বাজছে, তাহলে 3টে ঘন্টা পড়ছে। এই 3টে ঘন্টা পড়তে আমাদের কতক্ষণ সময় লাগে? দেখো 3 সেকেন্ড সময় লাগছে। কিন্তু এই 3 সেকেন্ড সময়টা কি 3টে ঘন্টা পড়তে লাগছে? দেখো 3টে ঘন্টা পড়লে কেমন শব্দ হয়? ও প্রথমে টং টং এবং টং, অর্থাৎ দেখো 3টে ঘন্টা কিন্তু পড়ছে, কিন্তু এর মধ্যে টোটাল কতটা ব্যবধান আছে? দেখো 2টো ব্যবধান আছে। অর্থাৎ আমি বলতে চাইছি, যখন এই টঙ্ক শব্দ হবে তখন যদি তোমরা স্টপ ওয়াচ চালু করো এবং যখন এখানে আসবে তখন তোমরা কি করছো? স্টপ ওয়াচ বন্ধ করে দিচ্ছ, যার জন্য তোমার কতক্ষণ সময় লাগছে? দেখো 3 সেকেন্ড সময় লাগছে। তাহলে আমরা বলতে পারি এই 3টে ঘন্টা পড়তেই দুটো দুটো ব্যবধান পড়ছে। তো আমরা বলতে পারি এই দুটো ব্যবধানের জন্য সময় লাগছে 3 সেকেন্ড, বলতে পারি। তাহলে দেখো একই রকম ভাবে 9টি ঘন্টা পড়তে টোটাল কটা ব্যবধান থাকবে? 8টা ব্যবধান থাকবে। তাহলে 8টা ব্যবধানের জন্য আমার কতক্ষণ সময় লাগবে? দেখো দুটোর জন্য যদি লাগে 3 সেকেন্ড, তাহলে দেখো 2 এর সাথে 4-এর সম্পর্ক আছে এবং 3-এর সাথে 4 গুণ করলে কথা হচ্ছে আমাদের 12 সেকেন্ড। সঠিক উত্তর হবে কত? 12 সেকেন্ড। তবে তোমরা এখানে কি করে নেবে? এখান থেকে 1 বিয়োগ করে দেবে, অর্থাৎ 2টি ঘন্টা পড়তে লাগে 3 সেকেন্ড, তবে 9টার থেকে 1 বিয়োগ করলে কথা হচ্ছে আমাদের 8টা ঘন্টা পড়তে লাগে কতক্ষণ সময়? সঠিক উত্তর হবে অপশন সি, 12 সেকেন্ড। তো দেখে নেবো পরের প্রশ্নটা। দেখো বলেছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 123, 178 এবং 244-কে ভাগ করে দেখো প্রতি ক্ষেত্রে আমাদের একই ভাগশেষ থাকছে। তো তোমরা এটাকে গসগু মেথডেও বের করতে পারো, অথবা তোমরা অপশন টেস্ট করে বের করতে পারো। দেখো অপশন টেস্ট যদি কি করে করতে হয়, দেখো 22 যদি আমরা ধরি প্রথমটা, যেহেতু চেয়েছে আমাদের বৃহত্তম সংখ্যা, তার মানে 55 থেকে ধরবো। দেখো 55কে আমরা কি বলতে পারি? 5 এবং 11। আমরা 11-র মেথডে পরে আসি। আগে যদি এই সংখ্যাটাকে আমরা 5 দিয়ে ভাগ করতাম তাহলে কত ভাগশেষ থাকতো? দেখো 123-কে যদি 5 দিয়ে ভাগ করতাম কত ভাগশেষ থাকতো আমাদের? অবশ্যই 3 ভাগশেষ থাকতো। 178-কে যদি ভাগ করতাম তাহলে কত ভাগশেষ থাকতো? দেখো আমাদের দেখো 3 ভাগশেষ থাকতো, কারণ 5 অথবা 0 হয় 5 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে। যদি 240-কে ভাগ করে দেখো সেক্ষেত্রে দেখো আমাদের 4 ভাগশেষ থাকছে। আমাদের কি বলেছিল? প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। তাহলে 5 দিয়ে করলে দেখো হচ্ছে না। একই রকম ভাবে দেখো আমরা 33 সময় দেখো কি আছে আমাদের? 3 এবং 11 মেথডে আবার পরে আসি, আগে আমরা মেথডে আসবো 3। দেখো 3 দিয়ে ভাগ করার নিয়ম কি আছে? সংখ্যাগুলির যোগফল 3 দিয়ে ভাগ হতে হয়। তাহলে দেখো 1, 2 এবং 3 সংখ্যা দেখো 3 দিয়ে বিভাজ্য হয়ে যাচ্ছে। একই রকম ভাবে দেখো 178, 28 সাথে হয় 15-কে 16, দেখো আমাদের 1 ভাগশেষ থাকছে, কারণ 3 5 হয় 15, তাহলে আমাদের 1 অবশিষ্ট থাকছে। তাহলে দেখো 33 আমাদের অবশিষ্ট থাকছে না কিন্তু। একইভাবে চলে যাবে আমার কত? 22 দিয়ে, যদি 22 দিয়ে 22-এর মধ্যে কত কত আছে? দেখো 2 আছে এবং দেখো 11 আছে। যে কোনো সংখ্যাকে যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে এক্ষেত্রে কত অবশিষ্ট থাকছে? দেখো 1 অবশিষ্ট থাকছে। দেখো যে কোনো সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে দেখো তার শেষে দেখো একটা 8 আসবে, কারণ 4 2 হয় 8, তাহলে সেক্ষেত্রে কোনো ভাগশেষ কিন্তু থাকছে না। তার মানে বলতে পারি দেখো 22 দিয়েও মিলছে না, 33 দিয়েও মিলছে না এবং দেখো 55 দিয়েও মিলছে না। তো সঠিক উত্তর কোনটা বাকি আছে? দেখো অপশন এ, 11। এবার আমরা অপশন টেস্ট করে দেখে নিই একটু মিলছে কিনা। দেখো 11 2 11-কে কত হয়? দেখো 123-কে যদি আমরা 11 দিয়ে ভাগ করি, 11-কে হয় 11, পরে থাকছে আমার 13। আবার দেখো 1 দিয়ে গুণ করলে কত হয় আমাদের? অবশিষ্ট থাকছে 2। দেখবো আমরা 178 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? দেখো 11-কে হচ্ছে 11, পরে থাকছে আমাদের 6 8, 6 11 হচ্ছে 66। দেখো অবশিষ্ট পরে থাকছে 2 এবং দেখো 240-কে যদি আমরা ভাগ করি 11 দিয়ে, 11 2 হয় 22, আবার দেখো 24, 11 2 হচ্ছে আমাদের দেখো 22। তো দেখো প্রতিটি পর্যায়ে দেখো আমাদের কত করে অবশিষ্ট থাকছে? দেখো 2। দেখো প্রশ্ন দেখো সেটাই বলেছে। তোমরা যেহেতু বৃহত্তম সংখ্যা চেয়েছে তাই তোমরা কিন্তু এরকম ভাবে শুরু করবে, নাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। তো দেখে নেবো পরবর্তী এবং শেষ প্রশ্নটায়। দেখো বলেছে দুটি গোলকের ব্যাসার্ধের অনুপাত কত? 2:3। তাদের আয়তনের অনুপাত কত? দেখো সেম প্রশ্ন প্রথম ক্লাসে ছিল। বলেছিলাম কি যখন আয়তন চাবে তখন সেটাকে তোমরা কি করে দেবে? কিউব করে দেবে, এবং যখন ক্ষেত্রফল চাবে তখন সেই সময়টা তোমরা কি করে দেবে? স্কোয়ার বের করবে। যেহেতু এখানে আমাদের কি চেয়েছে? আয়তন চেয়েছে, তো 2 এর কিউব করে দেবো এবং আমরা কি করে দেবো? 3 এর কিউব। 2 এর কিউব করলে কত হয়? 8,
এবং 3 কিউব করলে কথা দেখো 27। সঠিক উত্তর হবে অপশন বি, 8:27। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। আজকে 30টি প্রশ্নের মধ্যে তোমরা কে কটা সঠিক উত্তর করতে পারলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করে জানিও। এছাড়া চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। আজ তবে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত স্মার্টলি পড়ো এবং ক্র্যাক করো নিজেদের লক্ষ্য। ধন্যবাদ।